সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের চলে নানান রকমের কাজকর্ম। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয়। গুছিয়ে করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময়, শ্রম, খাটনি এমনকি সংসার খরচও বেশ কিছুটা আমরা বাঁচিয়ে ফেলতে পারবো। আর আজকে সেইরকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক মহিলারই কোনো না কোনো উপকারে আসে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, মশার উৎপাত এখন কিন্তু সব জায়গাতেই দেখা যায়। আর মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা এই ধরনের রোল অন বা কীটনাশক জাতীয় যে কোনো ধরনের মসকিউটো কিলার কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো সরাসরি গায়ে দেওয়া যায় না বা চামড়ায় দেওয়া যায় না। তাই এগুলোকে আমরা জামা, পোশাক-আশাক এগুলোর মধ্যে দিয়ে থাকি। আর এর যে একটা গন্ধ, সেই গন্ধের জন্য কিন্তু মশারা আমাদের গায়ে আসতে পারে না। এগুলো গায়ে না দেওয়া গেলেও একটা সমস্যা হয়, যখন আমরা জামাকাপড়ে দিই, তখন সেই ভুল করে হাতটা যদি আমাদের খাবারের সাথে পেটে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। যতই এগুলোতে কোনো রকম সাইড এফেক্ট না থাকুক না কেন, এগুলো কিন্তু যেহেতু কেমিক্যাল দিয়ে তৈরি হয়, কোনো না কোনো এফেক্ট তো মানুষের শরীরে হবেই। তাই ঘরোয়া আমরা কিভাবে এই রোল অন টাইপের একটা লোশন তৈরি করে নিতে পারবো, যার জন্য কোনো রকম আমাদের গায়ের আশেপাশে মশা আসতে পারবে না। তার জন্য এখানে আমি একটুখানি লিকার চায়ের যে চা পাতা, সেই চা পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা যখন চা করি, চা পাতাটা কিন্তু ফেলে দিই খুব সামান্য পরিমাণ। এখানে একটুখানি চা পাতা নিয়ে দিয়ে দেবো একটুখানি কলগেট। ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট এখানে আমরা ব্যবহার করতে পারি। তবে সম্ভব হলে একটু জেল টুথপেস্ট ব্যবহার করা ভালো। এখানে আমি কলগেটের যে জেল টুথপেস্টটা হয়, সেখানে খুব সামান্য পরিমাণ ব্যবহার করেছি। কেন জেল টুথপেস্ট ব্যবহার করা ভালো সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। এবার চা পাতার সাথে টুথপেস্টটা ভালো মতো মিশিয়ে দিয়েছি। এবার আমরা যখন বাড়ির বাইরে কোথাও যাবো, আমরা স্কিনের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে হালকা করে লাগিয়ে দেবো। আর আবার অনেক সময় হয় মশার কামড়ের ফলে কিন্তু স্কিনটা লাল হয়ে যায়, অ্যালার্জি হয়, ইচিং হয়, রেডনেস হয়। তো এই সময়ও কিন্তু আমরা এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, এই মিশ্রণের সলিউশনটা খুব সামান্য পরিমাণ সেরকম লাল জায়গায় দিয়ে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। যেহেতু এটা পেস্ট, তাই পিপারমেন্টের ভাবটা বেশি থাকায় কিন্তু ভেতর থেকে একটা ঠান্ডা অনুভব হয়। আবার এগুলোকে আমরা কিন্তু জামার মধ্যেও একটুখানি দিয়ে দিতে পারি। তাই বাজার চলতি কেমিক্যাল যুক্ত রোল অন ব্যবহার না করে যদি ঘরোয়া এইরকম আমরা একটা সলিউশন তৈরি করে নিতে পারি, তাহলে মশা কামড়ানো দূরের কথা, মশা কিন্তু আমাদের গায়ের পাশেও আসবে না। তো আশা করছি এই ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক, শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, শার্টের বোতামের কি কখনো এরকম খেয়াল করেছো যে এমার্জেন্সি পারপাস তাড়াহুড়োর মধ্যে আমরা যখন শার্টটা পরি, কিংবা হাসব্যান্ডেরা অফিসে যাওয়ার সময় যখন তাড়াহুড়োর মধ্যে শার্টটা পরে, অনেক সময় হয় এইরকম ভাবে যখন বাটনটা আটকাতে যায়, বোতামটা কিন্তু ছিঁড়ে যায়। কেন? এই সুতোটা কিন্তু এতটাই হালকা হয়ে যায় যে একটুখানি টান পড়লেই কিন্তু ছিঁড়ে যেতে পারে সুতোটা। তাই দুদিন বাদে বাদে এই সেলাইটা কিন্তু আমাদের হামেশাই করতে হয়। তাই এবার থেকে শার্টের বোতামগুলোর মধ্যে আমরা ছোট্ট এই কাজটা করে রাখলে পরে শার্টের বোতাম আর আমাদের কোনোদিনও সেলাই করতে হবে না, আর ছিঁড়বেও না। তো তার জন্য কি করতে হয় বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি নেল পালিশ। আমার কাছে গ্লিটার একটা নেল পালিশ রয়েছে, বা তোমাদের কাছে যে গ্লিটার বা জেল নেল পালিশ যদি থাকে, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। বা যদি তোমাদের শার্টের কালার অনুযায়ী কোনো নেল পালিশ হয়, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এখানে খুব সামান্য পরিমাণ নেল পালিশ নিয়ে কি করতে হবে, পেছন দিকের অংশটায় যেখানে কিন্তু শার্টের বোতামটা সেলাই করে সুতোটা ছেঁড়া হয়, সেই জায়গাতে ভালো মতো এই নেল পেন্টটাকে লাগিয়ে দিতে হবে। এমনকি বোতামের উপরের দিকে যে সুতোটা রয়েছে, সেখানেও তোমরা লাগিয়ে দিতে পারো। তবে জেল যদি নেল পালিশ হয়, সেক্ষেত্রে কিন্তু কালারলেস হয়, তাই খুব একটা অসুবিধা হবে না। তো এইরকম ভাবে যদি আমরা শার্টের বোতামের সেলাই করা সুতোটার মধ্যে নেল পেন্ট দিয়ে রাখি, তাহলে কি হবে, এই সুতোটা এতটাই শক্ত হয়ে যাবে যে হালকা টানাটানিতে কিন্তু ছিঁড়ে যাবে না। টিপসটা ভালো লাগলে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন ভাত বা দুধ বসাই, তখন অনেক সময় দেখা যায় গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলে কিন্তু উতলে যায়। তো এখানে দেখো আমি বেশ খানিকটা ভাত রান্না করতে বসিয়েছি। আর ভাত রান্নার সময় জলটা যদি পরিমাণের তুলনায় বেশি হয়, কিংবা আমরা যদি ঢেকে রান্না করি, সেক্ষেত্রে দেখা যায় ফ্যানটা কিন্তু উতলে পড়ে। এরকম ভাবে দুধ হোক, ডাল হোক, যেটাই আমরা সেদ্ধ করতে বসাবো, এরকম কিন্তু অসুবিধা হয়। তার ফলে গ্যাস বার্নারটা যেরকম নোংরা হচ্ছে, কিচেন কাউন্টারটা নোংরা হচ্ছে, এরকম ভাবে কিন্তু আমাদের কাজটা এক্সট্রা হয়ে যায়। তো কিভাবে আমরা ঢাকনা দিয়ে রান্না করলে পরে ফ্যান উতলাবে না, কিংবা গ্যাসটা বাড়িয়ে রাখলে পরেও ফ্যান উতলাবে না, বা দুধটাও উতলে পড়বে না, তার জন্য একটা ছোট্ট টিপস নিয়ে নিয়েছি, একটা কাঠের হাতা। বন্ধুরা, কাঠের যে কোনো ধরনের চামচ বা হাতা এরকম ভাবে যদি আমরা রান্নার সময় ভাতের সসপ্যানের ওপরে বা হাঁড়ির ওপরে দিয়ে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আর উতলে পড়বে না। কাঠের হওয়ায় এই কারণে কিন্তু ফ্যানটা আর উতলে আসবে না। এই একই রকম ভাবে দুধ হোক বা ডাল হোক, যখনই যেটা আমরা রান্না করতে বসাবো, সেটা যদি উতলে যাওয়ার সম্ভাবনা থাকে,
তবে অবশ্যই কাঠের হাতা বা চামচ তোমরা ব্যবহার করতেই পারো। দেখতে পাচ্ছ কাঠের হাতাটা দেওয়ায় কিন্তু একেবারেই এই ফ্যানটা উতলাচ্ছে না। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই সঞ্চয় করতে খুবই পছন্দ করি। সেটা ৳১ ৳২ হোক বা ৳১০ ৳২০ হোক, যাই টাকা আমাদের কাছে থাকুক না কেন, সব খরচার পরে যেটুকু টাকা থাকুক সেটুকু কিন্তু আমরা সেভ করতে চাই। কিন্তু আমরা যে শুধুমাত্র মহিলারাই সেভ করি তা কিন্তু নয়। ঘরের ছোট থেকে বড় প্রত্যেক মানুষই কিন্তু একটা ঘট বা পিগি ব্যাংক ব্যবহার করেই থাকে। কিন্তু সেগুলো সবসময়ের জন্য বাজারে গিয়ে কেনা সম্ভব হয় না। একবার যদি আমরা একটা ঘট ভেঙে ফেলি বা কেটে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার দোকানে যেতে হয় সেটা কিনতে। তারপর আমরা আবার টাকা জমাতে পারবো। তো ঘরেই আমরা কিভাবে পিগি ব্যাংক তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এইরকম ধরনের ছোট্ট একটা জলের বোতল। বন্ধুরা আমরা জল খাওয়ার পর এই ধরনের ছোট বোতলগুলো হোক বা বড় বোতল, নিজেদের প্রয়োজন মতো যে বোতলগুলো আমরা খেয়ে থাকি জল, সেই বোতলগুলো কিন্তু খাওয়ার পর ফেলে দিই। আজকে থেকে এই বোতলগুলো ফেলবো না। এগুলোকে দিয়েই আমরা পিগি ব্যাংক বানিয়ে নিতে পারবো। কিভাবে? এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। ছুরিটাকে আগুনে বেশ খানিকটা সময় গরম করে নেবো। বন্ধুরা তোমাদের কাছে থাকা যেকোনো ধরনের কিছু দিয়েই কিন্তু তোমরা সুন্দর মতো এটাকে একটু গরম করে নিতে পারো। তারপর এইভাবে খুব সামান্য পরিমাণ অংশকে এইরকম ভাবে কেটে দেবো। আর এতটা ছোট করব না যাতে কয়েনগুলো ঢোকে না বা টাকার নোটগুলো ঢোকে না। ঠিক একটা পরিমাণ বুঝেই আমরা এখান থেকে একটুখানি কেটে রাখবো। তারপর সুন্দর মতো এর মধ্যে যদি আমরা টাকা পয়সাগুলোকে ভরে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইরে গিয়ে পিগি ব্যাংক বা ঘট কেনার প্রয়োজন পড়বে না। ফেলে দেওয়া বোতল দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারবো। তাহলে দেখতেই পেলে বন্ধুরা কোনো জিনিসই কিন্তু ফেলনা নয়। আর এই ঢাকনাটা খুললে কিন্তু বোতলের মুখটা দিয়েও কোনো টাকা আমরা বের করে নিতে পারবো না প্রয়োজনের সময়। তো এটা কিন্তু সুন্দর একটা ব্যাংক আমরা তৈরি করে নিতে পারলাম। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সবার সাথে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা আমরা কি কোনোদিন গরম তাওয়ার উপর শ্যাম্পু দিয়েছি? দেবই বা কেন? হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে গরম তাওয়ার উপর এবার থেকে আমরা শ্যাম্পু দেব। শুনলে হয়তো অবাক হচ্ছ। হ্যাঁ বন্ধুরা, রুটি করার পর তাওয়াটা কিন্তু বেশ কিছুটা সময় গরম থাকে। এই গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ থেকে ১.৫ চামচ পরিমাণ শ্যাম্পু। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি জল আর শ্যাম্পু একসাথে মিশে গেলে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি খাবার সোডা। বন্ধুরা এখানে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। খাবার সোডাই এখানে ব্যবহার করতে হবে। তবে খুবই সামান্য পরিমাণ। এরপর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে বেশ কয়েক মিনিট এটাকে একটু গরম করে নেবো। বন্ধুরা গরম করার সময় কিন্তু এটা একটা রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে। যেহেতু এর মধ্যে সোডা আছে, সোডাটা কিন্তু এখানে খুব ভালো ক্লিনিং এর একটা কাজ করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম একটা বুদবুদ সৃষ্টি হয়ে গেছে। এটা কিন্তু একটা রিঅ্যাকশন কাজ করছে। ভালো মতো এটাকে জাল দিয়ে দেবো। পর এটা যখন বেশ খানিকটা পরিমাণ কমে আসবে তখন এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো। বন্ধুরা এটা কিন্তু আমরা বেশি পরিমাণে করে তারপর ফ্রিজের মধ্যে একটা কন্টেনারে করে স্টোর করেও রাখতে পারি। এটা কিন্তু অনেক কাজে আসবে। তো দেখতে পাচ্ছ থিকনেসটা কিন্তু প্রায় ঘন হয়ে এসছে। এরপর কি করব বন্ধুরা, আমাদের রান্নাঘরের দেয়াল, মেঝে, কিচেন কাউন্টার, গ্যাস বার্নার সমস্তটাই কিন্তু একটা তেল ছিটে আঠালো, আঠালো ভাব হয়ে থাকে। যেটা কিনা রান্না করার পর প্রত্যেকদিন আমরা পরিষ্কার করলেও সেই তেল চিটে ভাবটা ওঠে না। তো সেই তেল চিটে ভাব হোক বা মার্বেলের এই জয়েন্ট গুলোর মধ্যে যে কালো একটা দাগ হোক, সেটা দেখতে এতটাই বাজে লাগে যে বাড়িতে গেস্ট আসলে কিন্তু আমাদের অপস্থার মধ্যে পড়তে হয়। তাই কি করব বন্ধুরা, এই সলিউশনটা তৈরি করে যদি আমরা রেখে দিই, প্রত্যেকদিন রান্নার পর একটা স্প্রে বোতলের মধ্যে ভরে জলের সাথে মিশিয়ে যদি আমরা রান্নাঘরে পুরো কিচেন কাউন্টার থেকে শুরু করে সমস্ত জায়গায় ভালো মতো স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে নিই, তাহলে সুন্দর মতো কিন্তু ক্লিনিং হয়ে যাবে। সাথে কিন্তু ডিসইনফেক্টেড হবে রান্নাঘরটা। আর যদি এরকম ভাবে জয়েন্টে জয়েন্টে যে মার্বেলের বা টাইলসের জয়েন্ট গুলো কালো হয়ে যায় সেগুলোকে পরিষ্কার করতে চাও, তাহলে স্কচ ব্রাইটের মধ্যে খুব সামান্য পরিমাণ একটুখানি লিকুইড নিয়ে তারপর হালকা হাতে কয়েক সেকেন্ড ঘষলেই কিন্তু সুন্দর মতো এটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এটা একটা গরম লিকুইড রয়েছে তাই খুব তাড়াতাড়ি এই আঠালো বা তেলচিটে ভাবটা ছাড়তে সাহায্য করবে। এরপর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি তফাৎটা কত পরিমাণ এখানটা পরিষ্কার হয়েছে। আর সাইডটা কিন্তু একেবারেই পরিষ্কার করিনি। তোমরা কিন্তু এই দুটো জায়গা দেখলে তফাৎটা বুঝতেই পারবে কত সুন্দর মতো কিন্তু এই খাবার সোডা আর হচ্ছে শ্যাম্পু দিয়ে যে মিশ্রণটা তৈরি করে পরিষ্কার করলাম সেটা কতটা এফেক্টিভ। সমস্ত রান্নাঘর এইভাবে সুন্দর করে আমরা পরিষ্কার করে নিতে পারি। আশা করছি টিপসটা কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা প্রত্যেকবার রান্না খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরোয় সেগুলো কিন্তু আমরা সিঙ্কের মধ্যে যখন এইভাবে মেজে রাখি, তারপর ধোয়ার পর কিন্তু এই বাসনগুলো উবুড় করার জন্য সিঙ্কের পাশে কিচেন কাউন্টারেই আমরা এইভাবে উবুড় করে দিই। অনেকেই আছে তাক বা বাসনের স্ট্যান্ড ব্যবহার করে থাকে যেগুলোর মধ্যে এইভাবে উবুড় করে রাখলে জল আপনা আপনি ঝরে যায়। কিন্তু সবার কাছে তো সেই ধরনের স্ট্যান্ড বা কোনো তাক নেই। এখন এই বাসনগুলো শুকানোর জন্য এইভাবে কিচেন কাউন্টারের মধ্যে আমরা উবুড় করে রাখি। আর এইভাবে উবুড় করে রাখলে বেশ অনেকটা সময় কিন্তু বাসন থেকে জল ঝরতে লেগে যায়। সাথে একটা এক্সট্রা খাটনি হয় কি বলতো বন্ধুরা, এই মেঝেটাও কিন্তু অনেকটা জল জল হয়ে যায়।
যেটা কিনা আবার বাসন শুকানোর পর আমরা জায়গা মতো বাসনগুলোকে রাখার পর এই কিচেন কাউন্টারটা আবার শুকনো করে মুছতে হয়। এতে ডবল আমাদের খাটনি বেড়ে যায়। তো আমাদের কাছে যদি এরকম বাসন রাখার স্ট্যান্ড বা ঝুড়ি না থাকে যেগুলোর মধ্যে আমরা বাসনগুলো ধুয়ে উবুড় করতে দেবো, তাহলে ঘরে যদি এরকম সামান্য একটা ঝুড়ি থাকে, এই পুরনো ঝুড়ি দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা বাসন রাখার র‍্যাক বা স্ট্যান্ড তৈরি করে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম পুরনো ঝুড়ি। যদি বন্ধুরা তোমাদের কাছে এই ধরনের পুরনো ঝুড়ি না থাকে সমস্যা নেই। ১০-২০ টাকা দিয়ে কিন্তু বাজারে এইরকম ঝুড়ি হামেশাই কিনতে পাওয়া যায়। তো খুব সামান্য টাকা দিয়ে এরকম যদি একটা ঝুড়ি আমরা কিনে রাখি সেক্ষেত্রে কিন্তু ২০০-৩০০ টাকা খরচা করে বা তারও টাকা বেশি খরচা করে আমাদের স্ট্যান্ড কেনার দরকার পড়বে না। আর নিয়ে নিতে হবে এরকম একটা শক্ত দড়ি। দড়িটাকে এইরকমভাবে ঝুড়ির দুকোণায় দুদিকে বেঁধে নিয়ে তারপরে এরকম একটা হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি করে নিতে হবে। যেটা কিনা আমাদের সিঙ্কের আশেপাশে যেকোনো একটা হুকের মধ্যে টানিয়ে দিতে হবে। এরপর যেই ধোয়া বাসনগুলো থাকবে সেই ধোয়া বাসনগুলোকে এই ঝুড়ির ওপর যদি আমরা উবুড় করে রাখি সেক্ষেত্রে কিন্তু আর বাসন থেকে যে জলটা বেরোবে সেই জলটা যেরকম সিঙ্কের মধ্যেই পড়বে, আমাদের এক্সট্রা করে অন্য কোথাও উবুড়ও করতে দিতে হবে না। সাথে কিন্তু আমাদের জলটা যে সিঙ্কের আশেপাশে পড়ে জায়গাটা জল হয়ে যাবে সেটাও করতে হবে না। এক্সট্রা করে খাটনি করে মুছতেও হবে না। সুন্দর মতো এটা কিন্তু আমরা ঘরেই একদম ফ্রি অফ কস্ট বাসন রাখার একটা অর্গানাইজার আমরা ফ্রি অফ কস্ট এ তৈরি করে নিতে পারলাম। আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।